দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতি দিল্লিতে অনলাইন প্ল্যাটফর্ম ককরোচ পার্টির সমাবেশ ও সীমান্তে পুশিনের ঘটনা নিয়ে আরও তথ্য জানবো। যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত জোয়ারের সঙ্গে। সুজিত, মমতার দলের নতুন করে পরিবর্তন এসেছে। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সর্বসর্বা ছিলেন, তাকে সহায়তা করার জন্য এখন নতুন আরও করে দুজন যুগ্ম সম্পাদককে যুক্ত করা হয়েছে। যেখানে বলা হয় মমতার জন্য নয়, বরং অভিষেকের জন্য দলে ভাঙন দেখা দিয়েছে। আসলে ঘটনা কি, পুরোটা জানাবেন। আবার ককরোচ জনতা পার্টির প্রথম সমাবেশ হয়েছে, এর মধ্যে দিয়ে আসলে কি বার্তা দিতে চেয়েছে এত মানুষ? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সময়টা যে ভালো যাচ্ছিল না, সেটা কিন্তু তার একের পর এক তার দল ছেড়ে যে চলে যাওয়া বা বিধায়কদের বিক্ষুব্ধ হওয়া সমস্ত কিছুই কিন্তু প্রমাণ দেয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন বিরোধী দলনেতা, তার বিপক্ষে একটা দেখা গেল যে ৫৮ জনের টিম পরবর্তীতে ৬০ জন হয়েছে, সেটা তারা মিলিতভাবে বিরোধী দলনেতা ঠিক করলেন। সুতরাং বিদ্রোহী যে সমস্ত বিধায়ক রয়েছেন তাদেরকে বাদ দিয়েই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তার যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি, সেই পার্টিকে কিন্তু রক্ষা করার জন্য তিনি নিজে বৈঠক করেছেন এবং দেখা গেল বিদ্রোহীদের বাদ দিয়ে একেবারে টিম তৈরি করা হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে সর্বভারতীয় চেয়ারপারসন এবং এছাড়া সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু আরো দুজনকে রাখা হয়েছে যুগ্ম সম্পাদক হিসাবে। ড্রেক ওব্রায়েন ও দোলা সেন, এই দুজনকে কিন্তু যুগ্ম সম্পাদক হিসেবে রাখা হয়েছে। এছাড়া রাজ্য সভাপতি করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, তারও সঙ্গে সভাপতিদের তালিকা রয়েছে। এইভাবে কিন্তু একেবারে উপর থেকে নিচু স্তর পর্যন্ত সাজানো হয়েছে। তবে ব্লক বা বিশেষ সাব ডিভিশনের স্তরের কিন্তু এখনো পর্যন্ত তালিকা তৈরি করা হয়নি বা নেতৃত্ব করা থাকবেন সেটা কিন্তু দেওয়া হয়নি। তবে মমতার দলে যারা স্থান পেয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বর্ষীয়ান নেতা রয়েছে এবং অল্প বয়সী নেতা বা তরুণ প্রজন্মের কিন্তু কম রয়েছে। যেখানে সায়নী ঘোষ রয়েছে অভিনেত্রী, তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে জয়া দত্ত রয়েছে, তৃণাঙ্কুর ভট্টাচার্যরা রয়েছে এবং প্রিয়াঙ্কা অধিকারী রয়েছে, যিনি তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে রয়েছেন। অর্থাৎ যুবক সমাজের পক্ষে রয়েছে ৪ থেকে ৫ জন প্রতিনিধি, যারা তরুণ প্রজন্ম এবং বেশিরভাগ বর্ষীয়ান প্রতিনিধি। সুতরাং তরুণ প্রজন্মকে যদি না টানতে পারে তাহলে কিন্তু সিপিএম দলের মতো দলটাকে কিন্তু একেবারে তলানিতে চলে যেতে হতে পারে। এই অশনি বার্তা কিন্তু রয়েছেই। সুতরাং সেদিকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে আঁকড়ে রাখার চেষ্টা করছে। নিজে হাতে ১৯৯৮ সালে দলটি তৈরি করেছিলেন এবং সেক্ষেত্রে দল যাতে একেবারে তলানিতে না চলে যায়, বিরোধীরা যেটা বলছেন দলটা হারিয়ে যাবে, সেই বার্তাকে ভুল প্রমাণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন। তবে একেবারে প্রতিদিন কয়েক ডজন করে যে নেতা গ্রেপ্তার হচ্ছে, প্রাক্তন এমএলএ রা গ্রেপ্তার হচ্ছে এই পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের যারা দায়িত্বে দেওয়া হয়েছে তারাও কি থাকবে ক্ষমতায়? তারাও কি এই ক্ষমতা থাকাকালীন গ্রেপ্তার হবে? এমনটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। সুজিত, আমি আরেকটি প্রশ্ন জানতে চাই যে ককরোচ জনতা পার্টির, আপনি জানেন গতকাল প্রথম সমাবেশ হয়েছে, সেখানে যে সমাবেশ হলো সেখান থেকে আসলে কি ধরনের বার্তা দিল তারা, সবশেষ খবর কি আছে? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে একেবারে যুবক সমাজকে সঙ্গে নিয়ে ককরোচ জনতা পার্টি তারা কিন্তু পথ চলা শুরু করেছিল ১৬ই মে। অর্থাৎ ১৫ মে ২০২৬ আমরা দেখেছিলাম বিচারপতি সূর্যকান্ত, ভারতের প্রধান বিচারপতি, তিনি একটি মন্তব্য করেছিলেন। একটি মামলা চলছিল কোর্টে এবং সেখানে চাকরি সংক্রান্ত মামলা, দুর্নীতির মামলা, বিজেপি সরকারের বিরুদ্ধে এই মামলা করেছিলেন এবং যে শিক্ষামন্ত্রী রয়েছেন তার বিরুদ্ধে মূলত সরাসরি তোপ দেগে এই মামলা করা হয়েছিল এবং বেনিয়মের অভিযোগ, একাধিক অভিযোগ ছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে যখন প্রধান বিচারপতি একেবারে সূর্যকান্ত তিনি নিজে বলছেন যে যুবক সমাজ মানে যুবক যুবতী যারা রয়েছে, বর্তমান প্রজন্ম যারা রয়েছে তাদেরকে তেলাপোকা বা পরজীবীর সঙ্গে তুলনা করে, সেটাতেই কিন্তু আপত্তি জানিয়েছে অনেকে। এবং এটা নিয়ে দেখা যায় যে একেবারে কৌশলবিদ, মিডিয়া কৌশলবিদ ছিলেন আম আদমি পার্টির অভিজিৎ দীপক, তিনি নিজে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ককরোচ জনতা পার্টি নামে একটি পার্টি তৈরি করেন, যেটা যদিও রাজনৈতিক পার্টি নয়, তবুও যুবক সমাজকে একত্রে করার জন্য, আন্দোলন করার জন্য এই ককরোচ জনতা পার্টি কিন্তু যথেষ্ট ছিল।
এই নামকরণের করার পর দেখা যায় সোশ্যাল মিডিয়াতে হু হু করে তাদের ফলোয়ার সংখ্যা বাড়তে লাগে। ইনস্টাগ্রামেও তাদের 20 মিলিয়ন ফলোয়ার সংখ্যা বেড়ে গেছে। সুতরাং এত মানুষের সমর্থন পেয়েছে, ইস্যুটা যেহেতু রয়েছে, একবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুর্নীতির একটা ইস্যু এবং তার বিপক্ষে মানুষ ভোট দিয়েছে। ভারতের যে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যেটা হলো সেটাও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং যুবক সমাজ একত্রে হয়ে প্রতিবাদ করছে। কালকে যন্তর মন্তর, সেখানে কিন্তু সভা ছিল যন্তর মন্তরে। সেখানে পুলিশের একেবারে অল্প সময়ের পারমিশন নিয়ে তাদের কিন্তু সকাল 10টা থেকে 5টা পর্যন্ত বিক্ষোভের যে ওয়ান টাইম একটা পারমিশন দেওয়া হয়েছিল দিল্লি পুলিশের তরফে, সেই পারমিশন নিয়ে তারা সভা করে এবং সবাই কিন্তু প্রচুর যুবক যুবতীর সে সমাগম, সেটা কিন্তু সত্যি চিন্তার কারণ। কারণ মোদী সরকারের এটা চিন্তা করতে হবে, যুবক যুবতীরা যদি প্রতিবাদ করে, এভাবে পথে নামে, তাহলে কিন্তু একটা পরিস্থিতি অন্যদিকে যেতে পারে। সুতরাং এখনই এই ঘটনার যদি রাশ না টানতে পারে, অর্থাৎ এই যে দুর্নীতির বিরুদ্ধে সরকারি পদক্ষেপ বা বিচার প্রক্রিয়া যদি ঠিকঠাক না চলে, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে শাসক দলের, এমনটা মনে করা হচ্ছে। সুজিত, আরেকটি বিষয়, আপনি জানেন যে বাংলাদেশের নথিহীন দাবি করে পুশিনের ঘটনা ঘটছে এবং এ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি পুশিনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। এ বিষয়ে ভারতের যে সাধারণ মানুষ তারা কি ভাবছে, আর এখন পর্যন্ত ঠিক কত জনকে এই সীমান্তের দিকে ঠেলে দেওয়া হয়েছে, কোনো তথ্য পেয়েছেন? দেখুন, সরকারিভাবে কোনো তথ্য দেওয়া না হলেও এখনো পর্যন্ত বেসরকারি সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, কয়েকশো মানুষকে কিন্তু এখনো পর্যন্ত পুশব্যাক করা সম্ভব হয়েছে। ভারতে তথ্য যাচাইয়ের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশের তরফে এ নিয়ে যদিও বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যাদেরকে পাঠানো হচ্ছে তারা প্রত্যেকে বাংলাদেশী নয়। সুতরাং সেক্ষেত্রে যারা বাংলাদেশী নয় তাদেরকে ভারত বা বাংলাদেশের সরকার তারা নেবে না, তারা জানিয়েছে। এবং বিএসএফ এর তরফে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। পুনরায় তাদের তথ্য যাচাই করার পর যদি সঠিক সিদ্ধান্তে না আসা যায়, তাদেরকে কিন্তু হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং পরবর্তীতে আইনি যে প্রক্রিয়া সেটা কিন্তু করা হবে। এই মুহূর্তে উত্তর 24 পরগনার 3টি জায়গা থেকে বেশিরভাগ পুশিং এর চেষ্টা চলছে, যেটা হচ্ছে পুশ করা হচ্ছে। পেট্রাপোল সীমান্ত রয়েছে, রয়েছে ঘোজাডাঙ্গা সীমান্ত রয়েছে এবং স্বরূপনগর সীমান্ত রয়েছে। একদম স্বরূপনগর সীমান্ত থেকেই বেশি যাতায়াত হচ্ছে, কারণ ওই সীমান্ত থেকে অবৈধ পারাপার বেশি হয়েছিল এবং যাতায়াতের সুবিধা রয়েছে বাংলাদেশের দিক থেকে। সুতরাং সেই জায়গায় বিএসএফ এর সঙ্গে বিজিবির তরফে কথা বলা হচ্ছে। দুতরফে কথা বলার পর যারা তথ্য যাচাই সম্ভব হচ্ছে, একদম সঠিকভাবে তথ্য যাচাই হচ্ছে, তাদেরকেই কিন্তু বাংলাদেশের কাছে পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত 200-র উপরে মানুষ এই হোল্ডিং সেন্টারে রয়েছে এই সীমান্ত থেকে। এবং পশ্চিমবঙ্গের অন্যান্য যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু সংখ্যাটা আরো বেশি। অর্থাৎ কয়েকশো মানুষ যারা অপেক্ষা করে রয়েছে, যারা বাংলাদেশে ফিরতে চায়, তাদের ঠিকানা তারা বলছেন যে তারা বাংলাদেশী। যদিও তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবেই আপাতত ভারতে রাখা হয়েছে, তাদের ঠিকানা জানতে চাওয়া হচ্ছে তারা কোন দেশীয়, সেই ঠিকানা তথ্য যাচাই করা হচ্ছে। বাংলাদেশ যে বিজিবি রয়েছে, বিজিবির কাছে পাঠানো হচ্ছে। বিজেপি স্থানীয়ভাবে সেই ঠিকানা যাচাই করার পর তাদেরকে নিচ্ছে এবং পরবর্তী তাদের পুশব্যাকের যে ব্যবস্থা সেটা কিন্তু করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সামগ্রিক রাজনীতি, ককরোচ জনতা পার্টির সমাবেশ এবং বাংলাদেশ সীমান্তে পুশিনের চেষ্টা, সব মিলিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজিত দুয়ারি।